আমরা আজকে কর রেয়াত শেখার জন্য আয়কর নির্দেশিকা 2024-25-এর কয়েকটা উদাহরণ দেখব। আমরা উদাহরণ 10 দেখতেছি। মিস শক্তি রানী সরকার একজন সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারী। তার বেতন খাত, গৃহসম্পত্তি ও সঞ্চয়পত্রের সুদ খাতে আয় রয়েছে। 2024-25 কর বর্ষে উক্ত খাতসমূহে আয়ের পরিমাণ: বেতন খাতে আয় 7,18,200 টাকা, গৃহসম্পত্তি খাতে আয় 1,20,000 টাকা। তাহলে নিয়মিত উৎসের আয় 8,38,200 টাকা। সঞ্চয়পত্রের সুদ খাতে আয়, এটা চূড়ান্ত কর দায়। সঞ্চয়পত্রের সুদ খাতে 10% হারে উৎসে কর কর্তনের পরিমাণ 5,000 টাকা। 50,000 টাকা সঞ্চয়পত্রের সুদ হতে আয়, তার মধ্যে 5,000 টাকা উৎসে কর কর্তন করে রাখা হয়েছে। মোট আয় 8,88,200 টাকা। মিস সরকারের রেয়াতযোগ্য খাতে মোট বিনিয়োগের পরিমাণ ছিল: ভবিষ্যৎ তহবিল আইন 1925 অনুযায়ী প্রযোজ্য ভবিষ্যৎ তহবিলে প্রদত্ত চাঁদা 96,000 টাকা, কল্যাণ তহবিলে প্রদত্ত চাঁদা এবং গোষ্ঠী বিমার কিস্তি 3,000 টাকা, নতুন সঞ্চয়পত্র ক্রয় 1 লক্ষ টাকা, জীবন বিমার কিস্তি প্রদান 12,000 টাকা, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে বিনিয়োগ 5,000 টাকা। মোট অনুমোদনযোগ্য বিনিয়োগ দান 2,16,000 টাকা। তাহলে আমরা আয়ের তথ্য দেখলাম এবং কি বিনিয়োগের তথ্যগুলো দেখলাম। করদাতার রেয়াত পূর্ববর্তী করদায় হবে: সঞ্চয়পত্রের সুদ বাদে নিয়মিত উৎসের আয় 8,38,200 টাকার উপর প্রযোজ্য আয়কর, যেটা আমরা ইনকাম ট্যাক্সের স্ল্যাব অনুসারে হিসাব করব। প্রথম 4 লক্ষ টাকার উপর মোট আয়ের 0%, পরবর্তী 1 লক্ষ টাকার উপর 5%, 5,000 টাকা, এবং এরপরে থাকে 3,38,200 টাকার উপর 10%, 33,820 টাকা। এটা সঞ্চয়পত্রের সুদের টাকাটা বাদে। আর সঞ্চয়পত্রের সুদ থেকে যে টাকাটা আয় হয়েছে সেটার উপর 50,000 টাকার 5% ছিল 5,000 টাকা, এটা চূড়ান্ত কর দায়। রেয়াত পূর্ববর্তী কর দায় হলো তাহলে 5,000, 33,820 এবং 5,000, 43,820 টাকা তার রেয়াত পূর্ববর্তী কর দায়। মিস সরকারের তথ্য অনুযায়ী কর রেয়াতের পরিমাণ হবে নিয়মিত উৎসের মোট আয় থেকে যে সঞ্চয়পত্রের আয় আছে, অর্থাৎ চূড়ান্ত কর দায় যুক্ত যে আয়টা আছে সেটা বাদ যাবে। তাহলে 8,88,200 টাকা থেকে 50,000 টাকা বাদ যাবে সঞ্চয়পত্রের সুদ, থাকবে 8,38,200 টাকা। এটার উপর 3% আমরা অ্যাপ্লাই করব, 25,146 টাকা। মোট অনুমোদনযোগ্য বিনিয়োগ 32,400 টাকা। এটাকে আমরা দেখেছিলাম। তার বিনিয়োগের খাত ছিল অনেক, যে খাতগুলো ছিল সেটা একত্র করে এখানে যোগ করে রাখা হয়েছে, 2,16,000 টাকা। এখানে 5টি খাতে বিনিয়োগ ছিল। তাহলে এই অনুমোদনযোগ্য বিনিয়োগের 15% এবং 10 লক্ষ টাকা আয়ের যে অংশ, সেখান থেকে 3%, 15% হবে অনুমোদনযোগ্য বিনিয়োগ এবং 10 লক্ষ টাকা। এই তিনটার মধ্যে যেটি কম, 25,146 টাকা তার রেয়াতের পরিমাণ হবে। তাহলে 25,146 টাকা তার রেয়াত পূর্ববর্তী কর দায় ছিল 43,820 টাকা এবং তিনি রেয়াত গ্রহণ করতে পারবেন 25,146 টাকা। তাহলে 18,674 টাকা তার নিট প্রদেয় কর। আর উৎসে কর্তৃত কর এখান থেকে বাদ যাবে। উৎসে কর্তৃত কর হলো সঞ্চয়পত্রের সুদ ছিল 50,000 টাকা, সেখান থেকে 5,000 টাকা উৎসে কর কর্তন করে রাখা হয়েছিল। তাহলে অবশিষ্ট প্রদেয় কর 13,674 টাকা। আচ্ছা, উদাহরণ 10 দেখলাম। আমরা উদাহরণ 11 থেকে দেখি, কিছু শেখার চেষ্টা করি। ধরা যাক জনাব তামজিদ ইয়ামিন অবসরপ্রাপ্ত সরকারি পেনশনভোগী করদাতা। তার গৃহসম্পত্তি খাত, পেনশন, কৃষি আয় ও সঞ্চয়পত্রের সুদ আয় রয়েছে। 2024-25 কর বর্ষে উক্ত খাতসমূহের আয়ের পরিমাণ: গৃহসম্পত্তি হতে 5 লক্ষ টাকা, কৃষি আয় 1 লক্ষ টাকা, নিয়মিত উৎসের আয় 6 লক্ষ টাকা। সঞ্চয়পত্রের সুদ খাতে আয় 50,000 টাকা, 5,000 টাকা উৎসে কর কর্তন করে রাখা হয়েছে। পেনশন থেকে বার্ষিক প্রাপ্তি কর অব্যাহতিপ্রাপ্ত আয়, তাই এটা হিসাবে আসবে না, অর্থাৎ পেনশন থেকে বার্ষিক যেটা পাবে সেটা করযোগ্য নয়। মোট করযোগ্য আয় 6 লক্ষ টাকা নিয়মিত উৎসের আয়, আর 50,000 টাকা চূড়ান্ত করদায় হিসাবে আয়। 6,50,000 টাকা তার মোট করযোগ্য আয়। রেয়াতের তথ্যের মধ্যে কি আছে? সঞ্চয়পত্র ক্রয় করেছেন 1 লক্ষ টাকা, জীবন বীমার কিস্তি প্রদান করেছেন 50,000, 1,50,000 টাকা অনুমোদনযোগ্য বিনিয়োগ। এখন আমরা দেখব এখানে যে মোট আয় ছিল সেখান থেকে সঞ্চয়পত্র সুদ 50,000 বাদ দিলে থাকে 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকার উপর আমরা আয়কর আইনের যে স্ল্যাব সেটা বের করবো। তার আগে আমরা এখানে যে রেয়াতের পরিমাণটা আছে, এখানে 1,50,000, আবার একটু দেখে নিই। করযোগ্য আয় 6,50,000 এবং রেয়াত হবে 1,50,000 টাকার উপর। তিনি অনুমোদনযোগ্য বিনিয়োগে 15% সুবিধা নিতে পারবেন। সঞ্চয়পত্রের সুদ যেটা বলতেছিলাম, সঞ্চয়পত্রের সুদ বাবদ 6 লক্ষ টাকার যে আয়, সঞ্চয়পত্রের সুদ বাদে
সঞ্চয়পত্র সুদ ছিল 50,000 টাকা, এটা বাদে তার নিয়মিত উৎসের আয় 6 লক্ষ টাকা, সেটার উপর আমরা স্ল্যাব অ্যাপ্লাই করতেছি। প্রথমে 3,50,000 টাকা নিব, তারপরে পরবর্তী 1 লক্ষ টাকার উপর 5%, আর বাকি থাকে 1,50,000, সেটার উপর 10%। 5,000 এবং 15,000 20,000 টাকা নিয়মিত উৎসের উপর আয়ের এর উপর যে কর, এবং সঞ্চয়পত্র সুদের জন্য 5,000, টোটাল 25,000 টাকা তার রেয়াত পূর্ববর্তী কর দায়। এখন দেখবো আমরা কর রেয়াত কত আসে। একটু আগে বলছিলাম যে সঞ্চয়পত্রের সুদ যে 50,000 টাকা, সঞ্চয়পত্রের সুদ খাতের আয় বাদ দিয়ে বাকি যে আয় থাকে 6 লক্ষ টাকার উপর 3%, তার 1,50,000 টাকা অনুমোদনযোগ্য বিনিয়োগ ছিল, সেটার উপর 15% এবং 10 লক্ষ টাকা। এই তিনটির মধ্যে যেটি কম, এই তিনটির মধ্যে কম 18,000 টাকা আসে। এই 18,000 টাকা তিনি কর রেয়াত সুবিধা গ্রহণ করতে পারবেন। তাহলে তার রেয়াত পূর্ববর্তী কর দায় ছিল 25,000 টাকা এবং রেয়াত নিতে পারবেন 18,000 টাকা। তাহলে তার নিট প্রদেয় করের পরিমাণ 7,000 টাকা। আবার উৎসে কর কর্তন করে রাখা হয়েছে, সঞ্চয়পত্রের সুদ থেকে তাকে 5,000 টাকা কর্তন করে রাখা হয়েছে। তাহলে সঞ্চয়পত্রের সুদের 5,000 টাকা বাদ দিলে প্রদেয় করের পরিমাণ 2,000 টাকা। খেয়াল রাখবো তার অবস্থান ভেদে ন্যূনতম কর এখানে কিন্তু আসবে, বিবেচনা করা হবে না, কারণ আমরা যখন ন্যূনতম করের হিসাব করব সেটা কিন্তু রেয়াত পূর্ববর্তী করের দায়ের হিসাব আসবে। অর্থাৎ রেয়াত পূর্ববর্তী কর দায় যদি 5,000, 4,000, 3,000-এর কম্পেয়ার করতে হয় তখন করতে হবে, যেহেতু 7,000 টাকা নিট প্রদেয় কর আসছে, আর নতুন করে আমাদের ন্যূনতম কর হিসাব করার দরকার নেই। আমরা উদাহরণ 12 শিখি। ধরা যাক জনাব মনিফ মিকদাদ 2024-25 কর বর্ষে মোট আয়ের পরিমাণ 17 লক্ষ টাকা। বিভিন্ন খাতে তার মোট বিনিয়োগ ও দানের পরিমাণ: জীবন বিমার কিস্তি প্রদান করেছেন 60,000 টাকা, ডিপোজিট পেনশন স্কিমে বিনিয়োগ করেছেন 2,40,000 টাকা, সঞ্চয়পত্র ক্রয়ে বিনিয়োগ করেছেন 2 লক্ষ, জাকাত তহবিলে দান করেছেন 50,000, ল্যাপটপ ক্রয় করেছেন 1 লক্ষ। মোট বিনিয়োগ বা দান 6,50,000 টাকা তার মোট বিনিয়োগ বা দান। আচ্ছা, আর মোট আয় ছিল 17 লক্ষ টাকা। আচ্ছা, জনাব মুনিফ মিকদাদের কর রেয়াত ও কর দায়ের পরিমাণ। আচ্ছা, করযোগ্য বিনিয়োগ ও দানগুলো আমরা আবার একটু নিয়ে নিই। কয়টা খাতে বিনিয়োগ ছিল তার? 5টি খাতে বিনিয়োগ। জীবন বিমার কিস্তি দিয়েছেন 60,000 টাকা, আমরা 60,000 টাকা নিলাম। ডিপোজিট পেনশন স্কিমে তার ছিল 2,40,000 টাকা। আমরা জানি এখান থেকে আমরা সর্বোচ্চ অনুমোদন সীমা 1,20,000 টাকা, তাহলে ডিপিএসে 1,20,000 টাকা নেব, মানে সর্বোচ্চ 1,20,000 টাকা অনুমোদনযোগ্য বিনিয়োগ হিসেবে দেখাতে পারবেন। সঞ্চয়পত্র ক্রয় বিনিয়োগ করেছেন 2 লক্ষ টাকা, জাকাত তহবিলে দান করেছেন 50,000 টাকা। এক্ষেত্রে কোনো সঞ্চয়পত্র ক্রয় সিকিউরিটির ক্ষেত্রে সর্বোচ্চ 5 লক্ষ টাকার লিমিট আছে, জাকাত তহবিলে আমরা লিমিট পাইনি। ল্যাপটপ ক্রয় অনুমোদনযোগ্য বিনিয়োগ নয়। এটা এক সময় অনেক আগে ল্যাপটপ কেনার ক্ষেত্রে কিছুটা সুবিধা দেওয়া হয়েছিল, এখন ল্যাপটপ কম্পিউটার ক্রয়ের ক্ষেত্রে কোনো অনুমোদনযোগ্য বিনিয়োগ নয়। তাহলে আমরা 5টা খাতের মধ্যে একটা খাত অনুমোদনযোগ্য নয়, আর একটা খাতের লিমিট আছে ডিপিএসে 1,20,000, অর্থাৎ তার অনুমোদনযোগ্য বিনিয়োগের পরিমাণ 4,30,000 টাকা। আচ্ছা, 4,30,000 টাকা পেলাম। তা আমরা একটু কর দায় বের করে নিই আগে। আমরা একটু আগে দেখেছিলাম এই উদাহরণে 17 লক্ষ টাকা তার মোট আয়। এই 17 লক্ষ টাকা মোট আয়, এটার উপর আমরা ইনকাম ট্যাক্সের স্ল্যাব অ্যাপ্লাই করবো। প্রথমে 3,50,000 টাকার উপর 0, পরবর্তী 1 লক্ষ টাকার 5%, এরপরে 4 লক্ষ টাকার উপর 10%, 5 লক্ষ টাকার 15%, আর 17 লক্ষ টাকার মধ্যে থেকে এগুলো বাদ দেওয়ার পর থাকতেছে 3,50,000 টাকা, সেটার উপর 20%। যদি আরও থাকতো 25% রেট অ্যাপ্লাই হইতো। যাই হোক, রেয়াত পূর্ববর্তী কর দায় 1,90,000 টাকা, আর অনুমোদনযোগ্য বিনিয়োগ 4,30,000 টাকা। আমরা কর রেয়াত বের করব। মোট আয় 17 লক্ষ টাকার 3% নিব, আর আমরা এটাকে দেখেছিলাম অনুমোদনযোগ্য বিনিয়োগ বের করেছিলাম হিসাব করে 4,30,000 টাকা, এটার 15% এবং 10 লক্ষ টাকা। এই তিনটির মধ্যে কম হলো 51,000 টাকা, তাহলে তার কর রেয়াতের পরিমাণ হবে 51,000 টাকা। তার রেয়াত পূর্ববর্তী কর দায় ছিল 1,90,000 টাকা, আর রেয়াত নিচ্ছেন 51,000 টাকা, তাহলে নিট প্রদেয় করের পরিমাণ 1,39,000 টাকা। যেহেতু এখানে উৎসে কর্তৃত করের তথ্য নাই, শুধুমাত্র এই পর্যন্ত আমরা শিখে নিলাম নিট প্রদেয় করের পরিমাণ 1,39,000 টাকা। এখান থেকে উৎসে কর্তৃত কর অগ্রিম পরিশোধ বাদ দিয়ে বাকি যেটা থাকে সেটা তাকে জমা করতে হবে। এরপর উদাহরণ 13 দেখি। মিস তানিশা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার
সিটি কর্পোরেশনে একজন করদাতা, তিনি প্রথমবারের মতো রিটার্ন দাখিল করবেন। 2024-25 কর বর্ষে তার মোট আয়ের পরিমাণ 6 লক্ষ টাকা, বিভিন্ন খাতে বিনিয়োগ, জীবন বীমার কিস্তি 60,000, ডিপিএস 1,50,000। একটু আগে আমরা শিখেছিলাম ডিপিএস এর আমাদের লিমিট হলো 1,20,000 টাকা, অনুমোদন হিসেবে দেখাইতে পারবো। তার ডিপিএস যত টাকা থাকতে পারে, কিন্তু অনুমোদনযোগ্য বিনিয়োগ হিসেবে দেখাইতে হলে 1,20,000 টাকা দেখাতে হবে। সঞ্চয়পত্র ক্রয় বিনিয়োগ 50,000 টাকা, তাহলে মোট বিনিয়োগ 2,60,000 টাকা। মিস তানিশার কর রেয়াত ও কর দেয়। আচ্ছা, আমরা কর রেয়াতযোগ্য বিনিয়োগগুলো দেখি। জীবন বীমার কিস্তি দিয়েছেন 60,000 টাকা, ডিপিএসে বলছিলাম 1,20,000 টাকা, সঞ্চয়পত্র ক্রয় 5 লক্ষ টাকা পর্যন্ত লিমিট আছে, তো আমরা অনুমোদনযোগ্য দেখাতে পারবেন, অর্থাৎ 50,000 টাকা তার সঞ্চয়পত্র ক্রয় বিনিয়োগ। মোট অনুমোদনযোগ্য বিনিয়োগ 2,30,000 টাকা। অনুমোদনযোগ্য বিনিয়োগ 2,30,000 টাকা। রেয়াত পূর্ববর্তী কর দেয়, তাহলে আয় কত ছিল? আয় ছিল তার, আমরা দেখে নিই, 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকার উপর আমরা ইনকাম ট্যাক্সের স্ল্যাব অ্যাপ্লাই করবো। 4 লক্ষ, এরপরে 1 লক্ষ, এরপরে আবার 1 লক্ষ। মহিলা করদাতা হয়, করমুক্ত আয় সীমা কিন্তু 4 লক্ষ টাকা। তাহলে এরপরে এটার উপর আমাদের রেয়াত পূর্ববর্তী কর দেয় আসলো। মোট রেয়াত পূর্ববর্তী কর দেয় 15,000 টাকা। রেয়াতের পরিমাণ আমরা একটু আগে বলেছিলাম, তিনটা ক্ষেত্র আলাদাভাবে হিসাব করতে হবে। আয়ের উপর 3%, অনুমোদনযোগ্য বিনিয়োগের উপর 15% এবং 10 লক্ষ টাকা। আয় ছিল 6 লক্ষ টাকার 3% 18,000, অনুমোদনযোগ্য বিনিয়োগ 2,30,000-এর 15% 34,500 টাকা এবং 10 লক্ষ টাকা। এই তিনটির মধ্যে যেটি কম 18,000 টাকা, তিনি কর রেয়াত সুবিধা পাবেন। আমরা তার রেয়াত পূর্ববর্তী কর দেয় দেখেছিলাম 15,000 টাকা, আর এখন তার রেয়াত সুবিধা পাচ্ছেন 18,000 টাকা, তাহলে 3,000 টাকা তার নিট পরিশোধ প্রদেয় কর। নিট প্রদেয় কর 3,000 টাকা। আমরা বলেছিলাম যে যদি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আন্ডারে হয়, তাহলে ন্যূনতম কর 5,000। এখানে কিন্তু ন্যূনতম কর 5,000 টাকা হবে। আর অন্যান্য যে ক্যাটাগরি আছে, যদি ওই এলাকার বাসিন্দা হয়, সেই ক্ষেত্রে ওই হিসাব, ওই এরিয়া হিসাব করে তার ন্যূনতম করের হিসাবটা আসবে। তো আমরা আজকে কর দায় এবং কর রেয়াতের হিসাবটা দেখলাম। এখানে কয়েকটি উদাহরণ আইকন নির্দেশিকা দেওয়া আছে, এখান থেকে অনেকগুলো কনফিউশন দূর করার সুযোগ আছে। ধন্যবাদ সবাই।